একটা বিষয় হলো যে আমাদের যারা অর্থনীতি বা যারা স্টেট ক্যাপচার করতে, অলিগাররা স্টেট ক্যাপচার করে এই পুরো কাজটা করার চেষ্টা করছে, তারা একটা জিনিস বুঝে না। ভেরি রিসেন্টলি যদি আমি দেখি, সেটা হলো প্যান্ডেমিকের সময় কোভিড যখন তাদেরকে এফেক্ট করলো, আমরা দেখলাম লাখ লাখ মানুষ মারা গেল ভারতে বা আমাদের অন্যান্য জায়গায় শুধুমাত্র অক্সিজেনের অভাব। তো এখন আমরা আমরা আমি একটা রিসেন্টলি একটা হিসাব করেছিলাম যে আমরা যে বর্তমানে যদি একজন মানুষ 70 বছর বাঁচে, সে যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, তার বর্তমান বাজার মূল্য কত? আমি দেখলাম সেটা বর্তমান বাজার মূল্য প্রায় 850 কোটি টাকা। হ্যাঁ, তো আপনি মানে আমি দেখলাম শুধু সেটাই না, যে আমি যে পরিমাণ পানি পান করি, যদি 2 লিটার করে অ্যাভারেজ পানি পান করি আমি প্রতিদিন, তারও বাজার মূল্য যদি বর্তমানে হিসাব করি, যেটা তারা প্লাস্টিকের বোতলে দেয়, সেটাও প্রায় 3 কোটি টাকা। আর যদি আমি আমার যে ব্যক্তিগত ব্যবহারের জন্য যে পানি পান করি, গোসলের জন্য অন্যান্য পারপাস ইউজ করি, তাহলে সব মিলিয়ে শুধুমাত্র যদি অক্সিজেন এবং পানির হিসাবটা দিই ব্যক্তিগত পর্যায়ে, সিঙ্গেল একজন ব্যক্তি, তাও প্রায় 1000 কোটি টাকা। এখন আপনি ধরে নেন বাংলাদেশের সবগুলি নদী তারা যেভাবে দূষণ করা হচ্ছে বা যেভাবে দখল করা হচ্ছে, নদী নাই বা আমাদের পানি, আপনি জানেন ইতিমধ্যে যে উত্তরবঙ্গে কিন্তু গ্রাউন্ড ওয়াটার ডিপ্লেশন যেভাবে শুরু হয়েছে, আমাদের মরুকরণ প্রক্রিয়া যেভাবে শুরু হয়েছে, তো আমরা অনেক উপজেলাতে, আমি বলতে পারি এই মুহূর্তে নাম যে নাচল উপজেলা, সেটা কিন্তু আর পানি পাওয়া যাচ্ছে না আন্ডারগ্রাউন্ড, এবং অনেকগুলো উপজেলাতে আপনি পাওয়া যাচ্ছে না। তাহলে আমরা যদি পানি না পাওয়া যায় এবং অক্সিজেন যদি কোনো কারণে আমাকে প্রডিউস করে অক্সিজেন নিতে হয়, বাংলাদেশে কতজন লোক আছে এই 1000 কোটি টাকা ব্যয় করতে পারবে শুধুমাত্র পানি আর হিসাব দিলাম। আর হিসাব তো বাদ দিয়ে আছে আমার, যেমন 1 কেজি ধানের পিছনে আমার প্রায় 3000 লিটার, বুড়ো ধানের পিছনে 3000 লিটার পানি লাগে 1 কেজি ধানের জন্য। বাংলাদেশে একজন মানুষ গড়ে প্রায় 260 থেকে 70 কেজির মতো তারা সে ধানের চাল সে এভারেজ কনজাম্পশন, যে হিসাবটা বর্তমানে আছে। তাহলে আমরা আসলে যে পরিমাণ অক্সিজেন আমার জেনারেট করবে, যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এটা গাছ পরিপূর্ণ নেয়, 4 জনের মতো, 4 থেকে 6 জন মানুষের পরিপূর্ণ কার্বন ডাইঅক্সাইড একটা গাছ গ্রহণ করে প্রতিদিন। তো এই হিসাবগুলিকে আমরা আদৌ করছি, আমরা আসলে কি উন্নয়ন করতেছি? আমি সাধারণ এই সিম্পলি আমি একটা অক্সিজেন এবং পানির একটা হিসাব দিলাম যে ব্যক্তিগত, সেটাই যদি আমার এফোর্ড করতে না পারি, আমি আসলে কি উন্নয়ন করলাম? তো এই হিসাবটা যে নদী আমাকে, এটা আমি বলি সবসময় যে জিওগ্রাফি, আমার যে রাষ্ট্রের বাউন্ডারি, এটা কিন্তু বাই চয়েস, কিন্তু আপনার ন্যাচারাল সেটিং সুন্দরবন যেখানে হয়েছে, হিমালয় পর্বত যেখানে আছে, বা আপনি যেটা বলেন পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে যে প্রায় 42%, যেটা আমি বলি যে বাংলাদেশের অ্যামাজন ফুসফুস ছিল একসময়, এখন আর নাই। এখন প্রায় এই যে এক রাস্তা মেরিন ড্রাইভের নামে আপনার 15,000 ট্রাকেই গাছ কাটা হয়েছে। তো আমরা বেসিক্যালি এই যে ন্যাচারালি আমাকে এতগুলি নদী দেওয়া হলো, এতগুলো আল্লাহ নিজ হাতে বলতে গেলে আপনাকে ব্লেসড ওয়ান আপনি, হ্যাঁ, তো এইভাবে দেওয়া হলো, আমরা কি আসলে সেটা মর্যাদা আদৌ বুঝতে পেরেছি কিনা? মাত্র 50-52 বছর আমাদের হাতে ক্ষমতা আসলো, এর ভিতরে আমরা এই অবস্থায় নিয়ে চলে গেলাম। আপনি সবচেয়ে অ্যালার্মিং বিষয় হলো যে আজকে যে সবচেয়ে বড় কথা হলো যে, যেমন আমরা সবচেয়ে এক্সপোর্টের কথা বলা হয় যে সবচেয়ে বড় এক্সপোর্ট কোনটা আমাদের, সেটা গার্মেন্টস সেক্টর না? তো অ্যাট হোয়াট কস্ট? $50 বিলিয়ন। আপনি দেখেন শীতলক্ষা শেষ, মেঘনাতে অলমোস্ট মানে পলিউশন, আপনি বুড়িগঙ্গা পলিউটেড, আপনি যদি দেখেন তুরাগ শেষ, তারপরে আপনার এর আগে বালু নদী তো শেষ হয়েছিল, যে দখলই হয়ে গেছে, আপনি ঢাকার দলেশ্বরী শেষ, আপনি দেখবেন ঢাকার বাইরে ময়মনসিং এর দিকে ক্ষীর নদী শেষ। আমরা ইভেন বেশ কিছুদিন আগে, গত বছর বা তার আগের বছর একটা স্টাডি পাওয়া গেল যে আপনার সেখানে কৃষি যে ধানের ভিতরে ল্যাড পাওয়া গেছে অতিরিক্ত। তো এটা সারপ্রাইজিং, কেন ল্যাড পাওয়া যাবে অতিরিক্ত ধানের মধ্যে? দেখা গেল পুরো নদীটাতে আপনার হলো সব ডাইং ফ্যাক্টরি যত বা পলিউশন, টেক্সটাইলের যত পলিউশন, সেটা ডাম্পিং করা হচ্ছে, সেটা দিয়ে সেচ করার ফলে ধানের ফুড চেইনের ভিতরে ঢুকে যাচ্ছে এখন ল্যাড। তারপরে আপনি যা রিসেন্টলি দেখা যাচ্ছে যে সুন্দরবনে নদীগুলোতে আপনি প্লাস্টিক পাওয়া যাচ্ছে, মাইক্রোপ্লাস্টিক, মাছে পাওয়া যাচ্ছে। মানে ওভারঅল আপনি যদি দেখেন, আমরা অ্যাকচুয়ালি যে হোলিস্টিক একটা প্ল্যান করা দরকার, এবং এটা এখন রাষ্ট্রীয় প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত ছিল প্রত্যেকটা দলের, যে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল বলেন বা সমাজে যারা যে এখানে আছে, আমরা নির্বিকার, আমরা মনে করছি যে আমরা আমাদের গরম লাগতেছে, টেম্পারেচার বাড়বে, এসি আমি একটা দিয়ে দিব, কিন্তু আপনি যে এসির ফাঁদে পড়া হচ্ছে, আমি নদী পলিউশন করতেছি, আমি মনে করছি যে গ্রাউন্ড ওয়াটার থেকে তো আমার পানি আসছে, কিন্তু এই গ্রাউন্ড ওয়াটার যে
একটা সময় শেষ হয়ে যে আমি গ্রাউন্ড ওয়াটার থাকবে না, তখন আমি কি করব? তখন কি আমি ওই আপনি সমুদ্রের পানি ডিস্যালিনাইজেশন করে ঢাকা নিয়ে আসবো? এটা কি ফিজিবল সলিউশন? নেভার ফিজিবল সলিউশন। তাহলে আমরা সামগ্রিকভাবে আমি আমাদের নীতি নির্ধারকদের ভিতরে আমি যেটা দেখি, যেটা কামরুজ্জামান ভাই বেশ কিছু জিনিস আমি হাইলাইট করলো, ভেরি পারফেক্টলি হাইলাইট করলো, যে তাদের একটা নির্লিপ্ততা। কেন? কারণ তাদের অনেকেরই বাংলাদেশে তাদের সন্তানরা থাকে, তারা এখন বেগমপাড়ায় তাদের বাড়ি টাড়ি করেছে, বাইরে টাকা পয়সা নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের একদম প্রাক্তন আইজিপির কি পরিমাণ সম্পদের অবস্থা। তো এটা তো একটা টিপ অফ দ্য আইসবার্গ। তো এরকম করে বাংলাদেশে যারা এখানকার নদী খেকো, যারা এখানকার বন খেকো, যারা তাদের সম্পদ বাংলাদেশে নাই, তাদের সন্তানরা বাংলাদেশে থাকে না, তারা বাংলাদেশের প্রাণ ও প্রকৃতিকে রীতিমতো ধর্ষণ করছে, করে এখানকার মানুষকে একটা ছুঁড়ে ছিপড়ে ফেলে দিচ্ছে। শুধু তারা না, এবং তারা একই সাথে তারা শুধু একা না, তারা এখন তাদের বিদেশি বন্ধুদেরকে, আদানির মতো বা চাইনিজ কোম্পানি আদানিদের মতো লোকদেরকে নিয়ে এসে একসাথে মিলে তারা আমাদেরকে এখানে শোষণ করে তারা একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এটা তো স্বাধীনতার চেতনা হতে পারে না। আমরা আমাদের সন্তানকে, যেটা বললো যে আজকে স্কুলের বাচ্চাদেরকে কেন আপনি গিনিপিগ বানাবেন? এবং আমার কথা হলো যে আজকে 36 ডিগ্রি বা 35 ডিগ্রি টেম্পারেচার হবে, কোনটা আপনার দুর্যোগ হবে, ডিক্লেয়ার হবে, এটা তো আপনার মুখে চিন্তা করা কিছু থাকবে না। এটা দুর্যোগ আইনে বলা থাকবে যে কত টেম্পারেচার কোথায় হলে স্কুল কলেজ বন্ধ থাকবে, বা শীত কতটুকু তীব্র শৈত্যপ্রবাহ হলে কোথায় বন্ধ। এটা তো স্ট্যান্ডার্ড প্রসিডিউর থাকবে, তাই না? আজকে আপনি কৃষকরা জমিতে মাঠে কাজ করতে, তার দিনের মাঝে যদি বুড়ো ধানের এখন উঠানোর সময়, বুড়ো ধান উঠাইতে গেলে তাকে খাড়া রোদের ভিতরে বা এই তাপমাত্রার ভিতরে কাজ করতে হবে। কেন? আপনি জানেন না এটা হতে পারে? এটা তো এমন না যে এলনিনোর প্রভাব, গত বছরে বলা হয়েছে যে বৈশ্বিক টেম্পারেচার বাড়বে, এলনিনোর প্রভাব বাড়বে। তাহলে কেন আমরা প্রত্যেকটা এরিয়াতে কৃষকদেরকে এই হারভেস্টিং করার জন্য, ধান কাটার জন্য মেশিনগুলি আমরা আগে নিয়ে আসলাম না কেন? দেখি খুব বেশি টাকা লাগতো? ডেফিনেটলি না। আমি যদি বলি যে আমরা আলটিমেটলি ইট উইল বি রিয়েলি ডিফিকাল্ট ইন কামিং ডেজ, ভেরি সুন। আমি বললাম যে আমরা কিন্তু একটা ওভারঅল একটা মানে কি বলা যায়, মানে সামগ্রিকভাবে কিন্তু একটা জেরো সাম গেমের দিকে আগাচ্ছি খুব দ্রুত। আমি আবারও বলতেছি, দায়িত্ব নিয়ে বলতেছি, যে আমি যেটা দেখতে পাচ্ছি, পলিউশন, আমার নদ নদী, গ্লোবাল টেম্পারেচার সব মিলে খুব দ্রুত বাংলাদেশ একটা সামগ্রিক ফলের দিকে যাবে। সেটা কিন্তু আমরা যদি ইমিডিয়েটলি আমরা কোনো মানে মিনিংফুল কোনো অবস্থান না নিই, এবং টেম্পারেচারটা ইমিডিয়েট সলিউশনে যেতে হবে। আরবান গ্রিনারি বলি যে জায়গাগুলোতে যদি আমরা না যেতে পারি পানির উদাহরণ, তাহলে দ্যাট উইল বি রিয়েলি ডিফিকাল্ট।